মুভির নাম কেলুয়ার ডায়েরি পেঞ্জারা মেনুজুকেজিয়ান। একটা মানুষের জীবনের সবচেয়ে অন্ধকার সময় কখন আসে? যখন সে সব হারিয়ে ফেলে, যখন চারদিক থেকে দরজা বন্ধ হয়ে যায়, আর সামনে শুধু একটা পথই খোলা থাকে, নিজেকে নতুন করে গড়ে তোলার পথ। আজ আমরা যে মুভিটা নিয়ে কথা বলতে চলেছি, সেটি ঠিক এই ধরনেরই একটি জার্নি, যেখানে একজন মানুষের পতন, সংগ্রাম আর পুনর্জন্ম, সবকিছু একসাথে দেখানো হয়েছে এক অসাধারণ নাটকীয়তার মধ্যে দিয়ে। কেলুয়ার ডায়েরি পেঞ্জারা মেনুজুকেজিয়ান নামটাই যেন অনেক কিছু বলে দেয়। কারাগার থেকে বেরিয়ে আসা মানে শুধু একটা জায়গা থেকে মুক্তি পাওয়া নয়, বরং সেটা নিজের ভুল, নিজের অতীত, নিজের দুর্বলতা থেকে বেরিয়ে আসার প্রতীক। আর সেই মুক্তির পরের যাত্রা, সাফল্যের দিকে এগিয়ে যাওয়া, এই গল্পের আসল প্রাণ। এই মুভির পোস্টার বা থাম্বনেইল দেখলেই আমরা বুঝতে পারি এখানে শুধু সাধারণ একটা গল্প নয়, বরং এখানে রয়েছে আবেগ, অ্যাকশন, রহস্য আর একটা শক্তিশালী বার্তা। প্রথমেই যদি আমরা থাম্বনেইলটা লক্ষ্য করি, এখানে যে ভিজুয়াল টোনটা ব্যবহার করা হয়েছে, নীল রঙের ইলেকট্রিক ব্যাকগ্রাউন্ড, চরিত্রগুলোর সিরিয়াস এক্সপ্রেশন, আর মাঝখানে একজন চরিত্রের ফাইটিং পোজ, এগুলো সব মিলিয়ে একটা জিনিস পরিষ্কার করে দেয় যে এই গল্পটা মোটেও হালকা কিছু নয়। এখানে প্রতিটা চরিত্রের মধ্যেই একটা করে গল্প লুকিয়ে আছে, একটা করে দ্বন্দ্ব আছে, যা ধীরে ধীরে আমাদের সামনে উন্মোচিত হবে। এই মুভির মূল চরিত্রকে দেখলেই বোঝা যায় সে শুধু শারীরিক লড়াই করছে না, বরং মানসিকভাবেও সে একটা বড় যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে। তার চোখের এক্সপ্রেশন, তার দাঁড়ানোর ভঙ্গি, সবকিছুতেই একটা দৃঢ়তা আছে, একটা প্রতিশোধের আগুন আছে। মনে হয় যেন সে শুধু নিজের জন্য না, বরং নিজের অতীতের বিরুদ্ধে লড়ছে। আর এই ধরনের চরিত্র সবসময়ই দর্শকদের কাছে খুব ইন্টারেস্টিং লাগে, কারণ আমরা সবাই কোনো না কোনোভাবে এই সংগ্রামের সাথে নিজেদের মিল খুঁজে পাই। অন্যদিকে, থাম্বনেইলে থাকা দুইজন মহিলা চরিত্রও খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়। তাদের চোখে যে আত্মবিশ্বাস, যে রহস্যময়তা, তা স্পষ্ট করে যে তারা শুধু সাইড ক্যারেক্টার নয়, বরং গল্পের মোড় ঘোরানোর ক্ষেত্রে তাদের বড় ভূমিকা থাকবে। একজন হয়তো হবে প্রোটাগনিস্টের শক্তি, তার অনুপ্রেরণা, আর অন্যজন হয়তো তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই দ্বৈততা গল্পটাকে আরও ইন্টারেস্টিং করে তোলে। মুভির টাইটেল, কেলুয়ার ডায়েরি পেঞ্জারা মেনুজুকেজিয়ান, আমাদের একটা জার্নির কথা বলে, একটা ট্রান্সফরমেশন। এখানে আমরা দেখতে পাবো কিভাবে একজন মানুষ শূন্য থেকে উঠে আসে, কিভাবে সে তার ভুলগুলোকে সংশোধন করে, আর কিভাবে সে তার জীবনের সবচেয়ে বড় সাফল্য অর্জন করে। কিন্তু এই পথটা মোটেও সহজ নয়। এখানে থাকবে বাধা, থাকবে বিশ্বাসঘাতকতা, থাকবে হারানোর কষ্ট, আর সবকিছুর মাঝেও থাকবে এগিয়ে যাওয়ার ইচ্ছা। এই ধরনের গল্প সাধারণত দর্শকদের খুব সহজেই টেনে নেয়, কারণ এখানে রিয়েল লাইফের অনেক এলিমেন্ট থাকে। আমরা নিজেরাও জীবনে অনেক সময় এমন পরিস্থিতির মধ্যে পড়ি, যেখানে মনে হয় সব শেষ হয়ে গেছে। কিন্তু ঠিক সেই সময়ই যদি কেউ উঠে দাঁড়াতে পারে, যদি সে নিজেকে আবার নতুন করে গড়ে তুলতে পারে, তাহলেই সে সত্যিকারের বিজয়ী। আর এই মুভিটা ঠিক সেই মেসেজটাই দিতে চায়। ভিজুয়াল দিক থেকে যদি দেখি, থাম্বনেইলের কালার গ্রেডিং, লাইটিং, আর ক্যারেক্টার প্লেসমেন্ট, সবকিছুই খুব স্ট্র্যাটেজিকভাবে করা হয়েছে। নীল ইলেকট্রিক ইফেক্টটা শুধু একটা স্টাইলিশ লুক দেয় না, বরং এটা একটা ইঙ্গিতও দেয় যে গল্পে অনেক টেনশন, অনেক ড্রামা, আর অনেক অপ্রত্যাশিত টুইস্ট থাকবে। এই ধরনের ভিজুয়াল স্টাইল সাধারণত সেইসব মুভিতে ব্যবহার করা হয় যেখানে চরিত্রের ইমোশন আর অ্যাকশন, দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় খুব ইন্টারেস্টিং, সেটা হলো এই মুভির নামের মধ্যেই একটা ইন্সপিরেশন লুকিয়ে আছে। পেঞ্জারা মানে কারাগার, আর কেজিয়ান মানে সাফল্য বা গৌরব। অর্থাৎ, এই গল্পটা শুধুমাত্র একটা ব্যক্তির নয়, বরং এটা এমন একটা প্রতীক যা আমাদের সবাইকে মনে করিয়ে দেয়, যে যতই নিচে পড়ে যাক না কেন, সেখান থেকে উঠে আসা সম্ভব, যদি তার মধ্যে ইচ্ছাশক্তি থাকে। সব মিলিয়ে বলা যায়, এই মুভিটা এমন একটা অভিজ্ঞতা দিতে চলেছে যেখানে আমরা শুধু একটা গল্প দেখব না,
বরং আমরা অনুভব করব সেই সংগ্রাম, সেই ব্যথা, আর সেই জয়ের মুহূর্তগুলো। প্রতিটা দৃশ্য, প্রতিটা ডায়লগও, আর প্রতিটা ক্যারেক্টার আমাদের মনে একটা করে ছাপ রেখে যাবে। এবং এই কারণেই এই মুভির প্রতি আগ্রহটা আরও বেড়ে যায়। কারণ আমরা সবাই জানতে চাই, শেষ পর্যন্ত কি হয়? সে কি সত্যিই তার অতীতকে পিছনে ফেলে এগিয়ে যেতে পারে? সে কি তার জীবনের লক্ষ্য অর্জন করতে পারে? নাকি তার অতীতই আবার তাকে টেনে নিয়ে যায় সেই অন্ধকারে? এই সব প্রশ্নের উত্তর জানার জন্যই আমরা এই মুভিটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, প্রতিটা দিক বিশ্লেষণ করব, আর দেখব আসলে এই গল্পটা আমাদের কি শেখাতে চায়। এরপর আমরা শুরু করতে চলেছি এই মুভির কেমন কি ছিল প্রোডাকশন হাউস, ক্যামেরা, এসব নিয়ে কথা বলবো, তা চলুন দেরি না করে শুরু করে দিই। ১. প্রোডাকশন। একটা মুভির সবচেয়ে বেসিক কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তার প্রোডাকশন। কারণ গল্প যতই ভালো হোক না কেন, যদি সেটাকে সঠিকভাবে বাস্তবায়ন করা না যায়, তাহলে পুরো প্রজেক্টটাই তার ইম্প্যাক্ট হারিয়ে ফেলে। কেলুয়ার ড্যারি পেঞ্জারা মেনুজুকেজিয়ান মুভির ক্ষেত্রে প্রোডাকশন এমন একটা জায়গা, যেখানে শুরু থেকেই একটা পরিষ্কার ভীষণ দেখা যায়, এটা শুধু একটা গল্প বলার জন্য বানানো হয়নি, বরং দর্শকের মনে একটা শক্তিশালী অভিজ্ঞতা তৈরি করার জন্য তৈরি করা হয়েছে। প্রথমেই যদি আমরা প্রোডাকশনের স্কেল নিয়ে কথা বলি, তাহলে এটা খুব স্পষ্ট যে এই মুভিটা ছোটখাটো কোনো লো বাজেট প্রজেক্ট নয়। যদিও এটা হলিউড লেভেলের সুপার বিগ বাজেট না, কিন্তু যেভাবে প্রতিটা দৃশ্য তৈরি করা হয়েছে, যেভাবে লোকেশন, সেটআপ আর টেকনিক্যাল এলিমেন্টগুলো ব্যবহার করা হয়েছে, তাতে বোঝা যায় এখানে একটা ভালো পরিমাণ ইনভেস্টমেন্ট করা হয়েছে। বিশেষ করে জেল সেটআপ, শহরের বিভিন্ন লোকেশন, আর ইন্টেন্স ড্রামাটিক দৃশ্যগুলো, সবকিছুতেই একটা ডিটেইলিং আছে, যা সাধারণত মিড টু হাই বাজেট প্রোডাকশনে দেখা যায়। এই মুভির প্রোডাকশনের একটা বড় শক্তি হলো এর কনসিস্টেন্সি। অনেক সময় আমরা দেখি, একটা মুভির শুরুটা খুব ভালো হয়, কিন্তু মাঝখানে বা শেষে এসে কোয়ালিটি একটু কমে যায়। কিন্তু এখানে সেই সমস্যা খুব একটা চোখে পড়ে না। শুরু থেকে শেষ পর্যন্ত একটা স্টেডি কোয়ালিটি মেইনটেইন করা হয়েছে। প্রতিটা সিনে একই রকম কেয়ার নেওয়া হয়েছে, হোক সেটা বড় কোনো অ্যাকশন সিন, বা ছোট কোনো ইমোশনাল ডায়লগও সিন। লোকেশন সিলেকশনও এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। জেলের দৃশ্যগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে দর্শক সত্যিই সেই বন্দিত্বের অনুভূতিটা পায়। লোহার গেট, সংকীর্ণ করিডোর, ডিম লাইটিং, সব মিলিয়ে একটা ক্লাস্ট্রোফোবিক ফিল তৈরি করে। আবার যখন চরিত্রটা জেলের বাইরে আসে, তখন লোকেশনগুলো ধীরে ধীরে ওপেন হয়ে যায়, যেটা ভিজুয়ালি তার ফ্রিডমকে রিপ্রেজেন্ট করে। এই কনট্রাস্টটা প্রোডাকশনের দিক থেকে খুব শার্টলি এক্সিকিউট করা হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রোডাকশনের প্ল্যানিং। একটা ভালো মুভির পেছনে শুধু টাকা থাকলেই হয় না, দরকার সঠিক প্ল্যানিং। এই মুভিতে সেটা খুব স্পষ্ট। প্রতিটা দৃশ্য এমনভাবে সাজানো হয়েছে, যেন গল্পের সাথে তার একটা লজিক্যাল কানেকশন থাকে। কোথাও মনে হয় না যে অপ্রয়োজনীয় কিছু ঢোকানো হয়েছে। প্রতিটা সেট, প্রতিটা প্রোপ, প্রতিটা লোকেশন, সবকিছুই গল্পের অংশ হয়ে গেছে। প্রোডাকশনের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টও খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় শুটিংয়ে দেরি হলে বা বাজেট বাড়লে তার প্রভাব পড়ে মুভির কোয়ালিটিতে। কিন্তু এখানে মনে হয় প্রোডাকশন টিম খুব ভালোভাবে সবকিছু ম্যানেজ করেছে। কারণ পুরো মুভিটা দেখলে কোথাও মনে হয় না যে কোনো সিন তাড়াহুড়ো করে বানানো হয়েছে বা কোথাও কম্প্রোমাইজ করা হয়েছে। এই মুভির প্রোডাকশনে একটা জিনিস খুব চোখে পড়ে, সেটা হলো রিয়ালিজম। অনেক সময় মুভিতে অতিরিক্ত ড্রামা বা স্টাইলাইজেশন করতে গিয়ে বাস্তবতাটা হারিয়ে যায়। কিন্তু এখানে সেটা হয়নি। জেলের দৃশ্যগুলো, চরিত্রগুলোর আচরণ, তাদের পরিবেশ, সবকিছুতেই একটা বাস্তবতার ছোঁয়া আছে। এটা দর্শকদের সাথে একটা ইমোশনাল কানেকশন তৈরি করতে সাহায্য করে। প্রোডাকশনের আরেকটা বড় দিক হলো কোঅর্ডিনেশন। একটা মুভিতে অনেকগুলো ডিপার্টমেন্ট একসাথে কাজ করে, ডিরেকশন, ক্যামেরা, আর্ট, সাউন্ড, কস্টিউম, সবকিছু। এখানে মনে হয় সব ডিপার্টমেন্ট খুব ভালোভাবে একসাথে কাজ করেছে। কোনো একটা দিক অন্যটাকে ওভারশ্যাডো করেনি,
বরং সবকিছু মিলিয়ে একটা ব্যালান্সড আউটপুট তৈরি হয়েছে। এছাড়াও, প্রোডাকশনের মধ্যে একটা আবেগীয় দিকও থাকে, যেটা অনেক সময় আমরা সরাসরি দেখি না, কিন্তু অনুভব করি। এই মুভিতে সেই ইমোশনাল ইনভেস্টমেন্টটা খুব পরিষ্কার। মনে হয় টিমটা শুধু একটা প্রজেক্ট শেষ করার জন্য কাজ করেনি, বরং তারা সত্যিই এই গল্পটা বলতে চেয়েছে। আর এই জিনিসটাই একটা মুভিকে আলাদা করে তোলে। সবশেষে বলা যায়, কেলুয়ার ডায়েরি পেঞ্জারা মেনুজু কেজিয়ান মুভির প্রোডাকশন এমন একটা শক্ত ভিত তৈরি করেছে, যার ওপর পুরো গল্পটা দাঁড়িয়ে আছে। এখানে টেকনিক্যাল কোয়ালিটি, ভিজুয়াল স্টাইল, লোকেশন ইউজ, আর প্ল্যানিং, সবকিছু মিলিয়ে একটা সলিড আউটপুট পাওয়া যায়। যদিও কিছু ছোটখাটো জায়গায় আরও উন্নতি করা যেত, কিন্তু ওভারঅল প্রোডাকশন কোয়ালিটি এমন যে সেটা সহজেই দর্শকদের ধরে রাখতে সক্ষম। এই প্রোডাকশনই আসলে মুভিটাকে সেই বিশ্বাসযোগ্যতা দেয়, যেটা ছাড়া কোনো গল্পই দর্শকের মনে স্থায়ী ছাপ ফেলতে পারে না। আর সেই দিক থেকে বলতে গেলে, এই মুভি তার কাজটা খুব ভালোভাবেই করেছে। 2. প্রোডাকশন কোম্পানি একটা মুভির সফলতার পেছনে যতটা ভূমিকা ডিরেক্টর, অভিনেতা বা গল্পের থাকে, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তার প্রোডাকশন কোম্পানির। কারণ এই প্রোডাকশন কোম্পানি পুরো প্রজেক্টের মেরুদণ্ড, তারা শুধু টাকা ইনভেস্ট করে না, বরং তারা ঠিক করে দেয় মুভির স্কেল, কোয়ালিটি, মার্কেটিং স্ট্র্যাটেজি, আর পুরো প্রজেক্টের দিক নির্দেশনা। কেলুয়ার ডায়েরি পেঞ্জারা মেনুজু কেজিয়ান মুভির ক্ষেত্রে প্রোডাকশন কোম্পানির কাজটা বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি, এখানে একটা সুসংগঠিত এবং পরিকল্পিত অ্যাপ্রোচ নেওয়া হয়েছে। প্রথমেই যদি আমরা প্রোডাকশন কোম্পানির ভিশন নিয়ে কথা বলি, তাহলে দেখা যায় তারা এই মুভিটাকে শুধুমাত্র একটা লোকাল প্রজেক্ট হিসেবে রাখেনি। বরং এমনভাবে তৈরি করার চেষ্টা করেছে যাতে এটা একটা ইউনিভার্সাল স্টোরি হয়ে ওঠে, যেটা যেকোনো দেশের দর্শক সহজেই বুঝতে পারে এবং অনুভব করতে পারে। জেল থেকে বের হয়ে সাফল্যের পথে এগিয়ে যাওয়া, এই থিমটা গ্লোবালি খুব রিলেটেবল, আর প্রোডাকশন কোম্পানি সেই সুযোগটাকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছে। এই কোম্পানির সবচেয়ে বড় শক্তি হলো তাদের কন্টেন্ট সিলেকশন। তারা এমন একটা গল্প বেছে নিয়েছে যেটা একদিকে যেমন কমার্শিয়াল, অন্যদিকে তেমনই ইমোশনালি কানেক্টিং। অনেক সময় আমরা দেখি, কিছু প্রোডাকশন কোম্পানি শুধুমাত্র লাভের কথা ভেবে ফর্মুলা মুভি বানায়। কিন্তু এখানে মনে হয় তারা একটু আলাদাভাবে চিন্তা করেছে, তারা এমন একটা গল্পে ইনভেস্ট করেছে যেটা দর্শকদের মনে দীর্ঘ সময় ধরে প্রভাব ফেলতে পারে। বাজেট অ্যালোকেশনও এখানে খুব ইন্টারেস্টিং। একটা ভালো প্রোডাকশন কোম্পানি জানে কোথায় কতটা খরচ করতে হবে। এই মুভিতে সেটা খুব ভালোভাবে দেখা যায়। যেখানে প্রয়োজন সেখানে যথেষ্ট ইনভেস্টমেন্ট করা হয়েছে, যেমন সেট ডিজাইন, লোকেশন, ক্যামেরা ওয়ার্ক, আর ভিজুয়াল এলিমেন্ট। আবার অপ্রয়োজনীয় জায়গায় অতিরিক্ত খরচ না করে একটা ব্যালেন্স বজায় রাখা হয়েছে। এই ধরনের স্মার্ট বাজেট ম্যানেজমেন্ট সাধারণত অভিজ্ঞ প্রোডাকশন কোম্পানির ক্ষেত্রেই দেখা যায়। আরেকটা বড় বিষয় হলো ট্যালেন্ট সিলেকশন। এই প্রোডাকশন কোম্পানি কাস্টিং থেকে শুরু করে টেকনিক্যাল টিম, সব জায়গাতেই একটা চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিয়েছে। তারা এমন মানুষদের বেছে নিয়েছে যারা এই গল্পটাকে সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারে। কারণ একটা ভালো গল্পকেও খারাপ করে ফেলতে পারে ভুল কাস্টিং বা দুর্বল টেকনিক্যাল টিম। কিন্তু এখানে সেটা হয়নি, বরং পুরো টিমটাই বেশ ব্যালান্সড মনে হয়। প্রোডাকশন কোম্পানির আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট। একটা মুভি তৈরি করা মানে শত শত মানুষের একসাথে কাজ করা। এখানে শিডিউল, বাজেট, লোকেশন, শুটিং, সবকিছু ম্যানেজ করা খুব কঠিন একটা কাজ। কিন্তু এই মুভির ক্ষেত্রে মনে হয় পুরো প্রক্রিয়াটা খুব স্মুথভাবে হয়েছে। কোথাও বড় ধরনের কোনো অসামঞ্জস্য চোখে পড়ে না, যা প্রোডাকশন কোম্পানির দক্ষতারই প্রমাণ। মার্কেটিং এবং প্রেজেন্টেশনও প্রোডাকশন কোম্পানির একটা বড় দায়িত্ব। এই মুভির থাম্বনেইল, পোস্টার, টাইটেল, সবকিছুতেই একটা স্ট্রং ভিজুয়াল আইডেন্টিটি তৈরি করা হয়েছে। এই আইডেন্টিটি দর্শকদের আগ্রহ তৈরি করতে সাহায্য করে। অনেক সময় একটা ভালো মুভিও সঠিকভাবে প্রমোট না হলে দর্শকের কাছে পৌঁছাতে পারে না।
কিন্তু এখানে প্রোডাকশন কোম্পানি সেই দিকটাও যথেষ্ট গুরুত্ব দিয়েছে। এছাড়াও, প্রোডাকশন কোম্পানির একটি বড় গুণ হলো তারা রিস্ক নিতে পারে কিনা। কারণ নতুন ধরনের গল্প বা নতুন স্টাইলের মুভি বানাতে গেলে কিছুটা রিস্ক থাকেই। কেলুয়ার ডায়েরি পেঞ্জারা মেনুজুকেজিয়ান মুভিতে সেই রিস্ক নেওয়ার প্রবণতা দেখা যায়। তারা একটি এমন গল্পে ইনভেস্ট করেছে, যেটা পুরোপুরি সেফ জোনে পড়ে না, বরং এতে কিছু নতুন এক্সপেরিমেন্ট আছে। এই কোম্পানির কাজের মধ্যে একটা প্যাশনও অনুভব করা যায়। মনে হয় তারা শুধু একটা ব্যবসা হিসেবে এই মুভিটাকে দেখেনি, বরং তারা সত্যিই চেয়েছে একটা ভালো গল্প দর্শকদের সামনে তুলে ধরতে। এই ধরনের মানসিকতা একটা প্রোডাকশন কোম্পানিকে অন্যদের থেকে আলাদা করে তোলে। ৩. ডিস্ট্রিবিউশন। একটা মুভি তৈরি করা যতটা কঠিন, তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো সেটাকে সঠিকভাবে দর্শকের কাছে পৌঁছে দেওয়া। কারণ শেষ পর্যন্ত একটা মুভির আসল উদ্দেশ্যই হচ্ছে দর্শকের সাথে কানেক্ট করা, তাদের মন ছুঁয়ে যাওয়া। আর এই কাজটা সম্পূর্ণভাবে নির্ভর করে ডিস্ট্রিবিউশন বা বিতরণ ব্যবস্থার ওপর। কেলুয়ার ডায়েরি পেঞ্জারা মেনুজুকেজিয়ান মুভির ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে, যাতে মুভিটা শুধু একটা নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ না থেকে আরও বড় অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারে। প্রথমেই যদি আমরা ডিস্ট্রিবিউশনের মূল কাঠামো নিয়ে কথা বলি, তাহলে এখানে বোঝা যায় যে একটা মাল্টি লেয়ার স্ট্র্যাটেজি ব্যবহার করা হয়েছে। সাধারণত একটি মুভি প্রথমে থিয়েটারে রিলিজ হয়, তারপর ধীরে ধীরে ডিজিটাল প্ল্যাটফর্মে আসে। এই মুভির ক্ষেত্রেও সেই একই ধরনের অ্যাপ্রোচ দেখা যায়। থিয়েট্রিক্যাল রিলিজের মাধ্যমে প্রথমে একটা হাইপ তৈরি করা হয়েছে, এরপর সেটাকে ধরে রাখার জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো টাইমিং। একটি মুভি কখন রিলিজ হচ্ছে, সেটার ওপর অনেক কিছু নির্ভর করে। এই মুভির ক্ষেত্রে মনে হয় সঠিক সময়টাই বেছে নেওয়া হয়েছে। এমন একটা সময়ে রিলিজ করা হয়েছে, যখন বড় কোনো প্রতিযোগী মুভি ছিল না, ফলে দর্শকদের ফোকাসটা এই মুভির ওপরেই ছিল। এই ধরনের স্মার্ট রিলিজ প্ল্যানিং সাধারণত অভিজ্ঞ ডিস্ট্রিবিউশন টিমের কাজ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল জিওগ্রাফিক রিচ। এই মুভিটা এমনভাবে বিতরণ করা হয়েছে যাতে এটা শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ না থাকে। বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ভাষার দর্শকদের কাছে পৌঁছানোর জন্য সাবটাইটেল, ডাবিং, এই ধরনের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে মনে হয়। কারণ গল্পটা যেহেতু ইউনিভার্সাল, তাই সেটাকে যত বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, ততই মুভির প্রভাব বাড়ে। ডিস্ট্রিবিউশনের আরেকটা বড় দিক হলো প্ল্যাটফর্ম ডাইভার্সিটি। এখনকার সময়ে শুধু থিয়েটারে রিলিজ করলেই হয় না, ডিজিটাল প্ল্যাটফর্ম, ওটিটি, এমনকি সোশ্যাল মিডিয়াও একটা বড় ভূমিকা পালন করে। এই মুভির ক্ষেত্রে সেই বিষয়টা মাথায় রাখা হয়েছে। ফলে যারা হলে গিয়ে দেখতে পারেনি, তারাও পরে সহজেই এই মুভিটা দেখতে পেরেছে। এই অ্যাক্সেসিবিলিটি মুভিটাকে আরও জনপ্রিয় করে তুলতে সাহায্য করে। মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশন একসাথে কাজ করে। একটা ভালো ডিস্ট্রিবিউশন প্ল্যান তখনই সফল হয়, যখন সেটার সাথে ভালো মার্কেটিং সাপোর্ট থাকে। এই মুভির পোস্টার, থাম্বনেইল, ট্রেলার, সবকিছুই এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে দর্শকদের আগ্রহ তৈরি হয়। এই আগ্রহটাই পরে টিকিট সেল বা ভিউয়ারশিপে কনভার্ট হয়। ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হলো কম্পিটিশন। অনেক সময় ভালো মুভিও বড় বাজেটের মুভির ভিড়ে হারিয়ে যায়। কিন্তু এখানে মনে হয় ডিস্ট্রিবিউশন টিম সেই রিস্কটা খুব ভালোভাবে ম্যানেজ করেছে। তারা এমন একটা রিলিজ উইন্ডো বেছে নিয়েছে, যেখানে এই মুভিটা নিজের জায়গা তৈরি করতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো লোকাল এবং গ্লোবাল ব্যালেন্স। এই মুভির মধ্যে লোকাল ফ্লেভার থাকলেও, সেটাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যাতে গ্লোবাল অডিয়েন্সও সেটার সাথে কানেক্ট করতে পারে। ডিস্ট্রিবিউশন টিম সেই দিকটাও মাথায় রেখেছে। ফলে মুভিটা শুধু একটা নির্দিষ্ট মার্কেটে সীমাবদ্ধ থাকেনি, বরং ধীরে ধীরে তার রিচ বাড়াতে পেরেছে। ডিস্ট্রিবিউশনের আরেকটা দিক হলো রেভিনিউ জেনারেশন। একটি মুভি শুধু দর্শকদের জন্য না, এটা একটা ব্যবসাও। তাই কিভাবে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আয় করা যায়, সেটাও খুব গুরুত্বপূর্ণ।
এই মুভির ক্ষেত্রে দেখা যায়, থিয়েটার, ওটিটি, এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম, সব জায়গা থেকেই আয় করার সুযোগ তৈরি করা হয়েছে। এই ধরনের মাল্টি সোর্স রেভিনিউ মডেল বর্তমান সময়ে খুবই কার্যকর। এই মুভির ডিস্ট্রিবিউশনে একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করা যায়, অডিয়েন্স কানেকশন। তারা শুধু মুভিটা রিলিজ করেনি, বরং দর্শকদের সাথে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে। সোশ্যাল মিডিয়া, প্রমোশনাল কন্টেন্ট, সবকিছু মিলিয়ে একটা এনগেজমেন্ট তৈরি করা হয়েছে। এই এনগেজমেন্টই মুভিটাকে আরও জনপ্রিয় করে তোলে। তবে, কিছু কিছু জায়গায় আরও উন্নতির সুযোগ ছিল। যেমন, আরও বড় স্কেলে আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন করা যেত, বা কিছু অঞ্চলে আরও আক্রমণাত্মক মার্কেটিং করা যেত। কিন্তু এই ছোটখাটো বিষয়গুলো বাদ দিলে, ওভারঅল ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি যথেষ্ট শক্তিশালী ছিল। সবশেষে বলা যায়, কেলুয়ার ড্যারি পেঞ্জারা মেনুজুকেজিয়ান মুভির ডিস্ট্রিবিউশন টিম তাদের কাজটা খুব ভালোভাবে সম্পন্ন করেছে। তারা শুধু মুভিটা তৈরি করেই থেমে থাকেনি, বরং সেটাকে সঠিকভাবে দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্যও যথেষ্ট প্রচেষ্টা করেছে। তাদের পরিকল্পনা, টাইমিং, এবং এক্সিকিউশন, সবকিছু মিলিয়ে এই মুভিটা তার প্রাপ্য অডিয়েন্সের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে। একটা ভালো মুভি তখনই সফল হয়, যখন সেটা দর্শকের মনে জায়গা করে নিতে পারে। আর সেই সুযোগটা তৈরি করে দেয় ডিস্ট্রিবিউশন। এই মুভির ক্ষেত্রে বলা যায়, সেই কাজটা যথেষ্ট দক্ষতার সাথেই করা হয়েছে। 4. ডিরেক্টর। একটা মুভির প্রাণকে, গল্প, অভিনেতা, না, সবকিছুর ওপরে যে মানুষটা পুরো ভীষণটা তৈরি করে, যিনি ঠিক করেন কোন দৃশ্য কিভাবে দেখানো হবে, কোন আবেগ কতটা গভীর হবে, আর দর্শক কি অনুভব করবে, তিনি হলেন ডিরেক্টর। কেলুয়ার ড্যারি পেঞ্জারা মেনুজুকেজিয়ান মুভির ক্ষেত্রে ডিরেক্টরের কাজটা বিশ্লেষণ করলে বোঝা যায়, এই প্রজেক্টটা শুধু একটা স্ক্রিপ্ট ফলো করে বানানো হয়নি, বরং এখানে একটা স্পষ্ট ভিশন, একটা আবেগ, আর একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কাজ করা হয়েছে। প্রথমেই যদি আমরা ডিরেক্টরের ভিশন নিয়ে কথা বলি, তাহলে দেখা যায় এই মুভিতে একটা খুব পরিষ্কার দিকনির্দেশনা রয়েছে। গল্পটা যেহেতু একটি রিডেম্পশন আর্ক, অর্থাৎ পতন থেকে উঠে দাঁড়ানো এবং সাফল্যের দিকে এগিয়ে যাওয়া, তাই ডিরেক্টর সেই যাত্রাটাকে খুব সুন্দরভাবে ধাপে ধাপে তুলে ধরেছেন। শুরুতে যে অন্ধকার, যে হতাশা, সেটা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে আশায় রূপ নেয়। এই ট্রানজিশনটা খুব সূক্ষ্মভাবে দেখানো হয়েছে, যেটা ডিরেক্টরের দক্ষতারই প্রমাণ। ডিরেক্টরের আরেকটা বড় গুণ হল তিনি চরিত্রগুলোকে কিভাবে হ্যান্ডেল করেছেন। অনেক সময় আমরা দেখি, মুভিতে গল্প ভালো হলেও চরিত্রগুলো ঠিকমতো ফুটে ওঠে না। কিন্তু এখানে প্রতিটা ক্যারেক্টারকে একটা নির্দিষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে মূল চরিত্র, তার মানসিক পরিবর্তন, তার অভ্যন্তরীণ দ্বন্দ্ব, তার লড়াই, সবকিছুই খুব ডিটেইলভাবে দেখানো হয়েছে। ডিরেক্টর যেন দর্শকদের বাধ্য করেছেন সেই চরিত্রের জায়গায় নিজেকে কল্পনা করতে। এছাড়াও, ডিরেক্টরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই মুভির টোন ঠিক রাখা। কারণ এই ধরনের গল্পে খুব সহজেই অতিরিক্ত ড্রামা বা মেলোড্রামায় চলে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এখানে ডিরেক্টর সেই ব্যালেন্সটা খুব ভালোভাবে ধরে রেখেছেন। কোথাও আবেগ বেশি হয়ে যায়নি, আবার কোথাও কমও লাগেনি। এই ব্যালেন্সটাই মুভিটাকে বাস্তবসম্মত এবং ইম্প্যাক্টফুল করে তুলেছে। ভিজুয়াল স্টোরিটেলিং এর দিক থেকেও ডিরেক্টরের কাজ প্রশংসনীয়। তিনি শুধু ডায়লগের ওপর নির্ভর করেননি, বরং অনেক জায়গায় শুধু ভিজুয়াল দিয়েই গল্প বলার চেষ্টা করেছেন। যেমন, একটা নিঃশব্দ দৃশ্য, যেখানে চরিত্রটা একা বসে আছে, তার চোখে হতাশা, এই ধরনের দৃশ্যগুলোতে কোনো ডায়লগও ছাড়াই অনেক কিছু বলা হয়েছে। এই স্টাইলটা সাধারণত অভিজ্ঞ ডিরেক্টরদের মধ্যেই দেখা যায়। ডিরেক্টরের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল তার পেসিং সেন্স। কোন দৃশ্য কতক্ষণ চলবে, কোথায় কাট দিতে হবে, কোথায় একটু ধীরে যেতে হবে, এই সবকিছুই ডিরেক্টরের ওপর নির্ভর করে। এই মুভিতে দেখা যায়, তিনি খুব ভালোভাবে এই পেসিং মেইনটেইন করেছেন। গুরুত্বপূর্ণ দৃশ্যগুলোকে সময় দেওয়া হয়েছে, যাতে দর্শক সেই মুহূর্তটা অনুভব করতে পারে। আবার যেখানে দ্রুত এগোনো দরকার,
সেখানে অপ্রয়োজনীয় সময় নষ্ট করা হয়নি। অভিনেতাদের থেকে পারফরমেন্স বের করে আনার ক্ষেত্রেও ডিরেক্টরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুভিতে দেখা যায়, প্রতিটা অভিনেতাই তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। এটা সম্ভব হয়েছে কারণ ডিরেক্টর তাদের সঠিকভাবে গাইড করতে পেরেছেন। তিনি জানতেন কোন চরিত্র থেকে কী ধরনের আবেগ বের করতে হবে, এবং সেই অনুযায়ী অভিনেতাদের পরিচালনা করেছেন। ডিরেক্টরের আরেকটা শক্তি হল তিনি পুরো টিমকে কিভাবে একসাথে কাজ করিয়েছেন। একটা মুভি শুধু একজন মানুষের কাজ না, এটা একটা টিমওয়ার্ক। এখানে ক্যামেরা, সাউন্ড, আর্ট, এডিটিং, সবকিছু একসাথে মিলে একটা ফাইনাল প্রোডাক্ট তৈরি করে। এই মুভিতে সেই কোঅর্ডিনেশনটা খুব ভালোভাবে দেখা যায়,